ভাবির ভীষণই রং টাইমে চলে আসার অভ্যাস দেখি। যাই হোক, বউটাকে রেখে যাচ্ছি, একটু দেখে রেখেন। এই কয়েকদিনে এমন পাগল হয়েছে আমার জন্য যে কিছুতেই যেতে দিচ্ছে না। ভালো থাকবেন ভাবি, আল্লাহ হাফেজ। কথাটা বলে একটা বাঁকা হাসি দিয়ে জাবিয়ান চলে যায়। পেছনে রেখে যায় তার কথা শুনে হতভম্ব হয়ে যাওয়া দুই রমণীকে। হানিয়ার পুরোটা দিন কাটে জাবিয়ানের কাজ আর কথা ভেবে। এই নিয়ে দ্বিতীয়বার চুমু খেলো তাকে। আর লাস্টে ভাবিকে ওটা কি বলে গেল, কথাটা ভাবতে তার মাথা চক্কর দিয়ে উঠছে। সন্ধেয় হানিয়া রুমে বসেই টুকটাক কাজ করছিল। তখনই এশা আসে তার রুমে। হানিয়া একটু অবাকই হয় এশা আসায়, কারণ বিয়ের পর থেকে বলতে গেলে এসে খুব কমই তার পা সোনিয়ার রুমে গিয়েছে। তার হাতে আবার চায়ের মগ। হানিয়া এশার কাছে এগিয়ে এসে বলে, আরে ভাবি, তুমি? এশা একটা মেয়েকে হাসি দিয়ে বলে, হ্যাঁ, আমি। আর দুদিন পর তো চলে যাব, তাই ভাবলাম তোমার সাথে একটু গল্প করি। নতুন সংসার জীবন কেমন কাটাচ্ছ ননদিনী? হাতের চায়ের মগটা এগিয়ে দিয়ে বলে কথাগুলো এশা। হানিয়া সরল মনেই তার থেকে চাটা নিয়ে কথা বলতে থাকে। আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাবি। বসো, আসো। তারা দুজনে গিয়ে বেডে বসে পড়ে। বেশ কিছুক্ষণ টুকটাক কথা বলে তারা। কথা বলার এক পর্যায়ে এশা বলে, কি ব্যাপার হানিয়া, তোমাকে একটু অন্যমনস্ক লাগছে। কি হয়েছে তোমার? কিছু হলে বলতে পারো আমাকে। হানিয়া চমকে গিয়ে বলে, কই ভাবি, না তো, আমি ঠিক আছি। হুম, একদম মিথ্যা কথা নয়। আমি তোমার চোখ মুখ দেখেই বলে দিতে পারছি কিছু একটা কারণে তোমার মনটা খারাপ। কি হয়েছে বলো আমাকে। না 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 ভাবি, সত্যি কিছু হয়নি। ওয়েট, আমি বলে দিচ্ছি। জাভিয়ানের সাথে কথা হয়নি তোমার, তাই না? এজন্য মন খারাপ? এশা আন্দাজে ঢিলটা মারে আর তার সঠিক জায়গায় লেগেও যায়। হানিয়ার যদিও চ্যাম্পিয়নের সাথে কথা বলার জন্য মনটা আকুপাকু করছিল, এশার কথাটা মনে করিয়ে দিয়ে হানিয়ার মনটা আসলে খারাপ করে দেয়। হানিয়া বলে, তেমন কিছু না ভাবি, উনি ফ্রি হলে কল দেবে, এখন হয়তো বিজি। বইয়ের কাছে কিসের বিধি? আগে বউ, তারপর বাকি কাজ। তুমি এখনই তাকে ফোন দাও, আমি তাকে জিজ্ঞেস করব সে কেন আমার মিষ্টি ননদের মনটা খারাপ করিয়ে রেখেছে। দাও, এক্ষুনি দাও। এশা ভীষণ জোর করতে থাকে হানিয়াকে জাবিয়ানকে ফোন দেওয়ার জন্য। একসময় না পারতেই হানিয়া বলে, আসলে ভাবি, তার নাম্বারটা আমার কাছে নেই। এসব বেশ অবাকই হয়। বিয়ের এতগুলো দিন হয়ে গেল, তাও হানিয়ার কাছে জাবিয়ানের নাম্বার নেই। অবাক হওয়ার সাথে একটু খটকাও লাগে। সে জিজ্ঞাসা করে, এর আগে কথা হয়নি তোমাদের যখন জাভিয়ান বাহিরে ছিল তখন? এশার প্রশ্নের জবাব হানিয়া কি বলবে ভেবে পায় না। আসলেই তাদের আগে এমন করে ফোনে কথা হয়নি, কিন্তু সে তো আর এই কথাটা তার ভাবিকে জানাতে পারে না। তাহলে তার মাধ্যমে তার ভাই জেনে যাবে। তখন যদি তার কিছু সন্দেহ করে, না, এটা করা যাবে না। হানিয়া এশাকে বলে, হয়েছে ভাবি, আসলে আমার ফোনে কিছু সমস্যা হওয়ার কারণে ফ্ল্যাশ মারা লাগে, যার কারণে ফোন থেকে অনেক কিছু ডিলিট হয়ে গেছে, অনেকের নাম্বারও ডিলিট হয়ে গেছে, আর আমার ওনার নাম্বারটা মুখস্থ নেই, তাই আর কি। ও, তাহলে তোমার ও বাড়ির কারোর থেকে নাও, নিয়ে কথা বলো। তোমার এই মলিন মুখ দেখতে ভালো লাগছে না আমার। আসলে এশার আসল উদ্দেশ্য হলো যে কোনোভাবে জাবিয়ানের নম্বরটা তার বান্ধবী লিজার জন্য কালেক্ট করা। তাই এত ভালো মানুষই দেখাচ্ছে। এশার চোরাচুরিতে না পেরে হানিয়া মনির কাছে ফোন দিয়ে জাবিয়ানের নাম্বারটা নেয়। হানিয়া যখন মনির থেকে শুনে শুনে জাবিয়ানের নাম্বারটা ফোনে তুলছিল, তখন এশাও লুকিয়ে লুকিয়ে তার ফোনে জাবিয়ানের নাম্বারটা টুকে নেয়। হানিয়া মনির থেকে জাবিয়ানের নাম্বার নিয়ে জাবিয়ানের ফোনে কল লাগায়। তখন এশা বলে, আমি যাই, বুঝছো? তোমার ভাই আমাকে বলেছিল তার শার্টগুলো ইস্ত্রি করে রাখতে। আমি একদমই ভুলে গিয়েছিলাম। তাড়াতাড়ি যেয়ে করে ফেলি, না হলে পরে রাগ করবে। কথা বলবে নাকি ওনার সাথে, বলে যাও। পরে একসময় বলবো নে, তুমি বলে মুডটা ভালো করো। কথাটা বলে হেসে চলে যায় এশা। এদিকে হানিয়া দুরু দুরু বুকে কল লাগায় জাবিয়ানকে। একটা অন্ধকার রুমে জাবিয়ান আর অগত্যা এক ব্যক্তি কথা বলছে। জাবিয়ান ব্যক্তিটিকে বলে, ইঞ্জেকশনটা এসে পড়েছে? হুম, আজই এলো।
অগত্যা ব্যক্তিটি হাতের ইঞ্জেকশনটি জাভিয়ানকে দেখিয়ে কথাটা বলে। জাভিয়ান বলে, অনেকদিন ধরে তো ইঞ্জেকশনটা দেওয়া হচ্ছে তাকে, কোনো ইমপ্রুভমেন্ট তো দেখতে পাচ্ছি না। তুমি শিওর এটা তার জন্য ভালো হচ্ছে? অগত্যা ব্যক্তিটি বলে, তুমি আমার উপর সন্দেহ করছো জাবিয়ান? তুমি জানো না আমি তাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। আমি কি চাইবো না আমার ভালোবাসার মানুষটি ভালো হয়ে যাক? না না, সন্দেহ করছি না, জাস্ট জিজ্ঞেস। তাদের কথাবার্তার মাঝে জাভিয়ানের ফোনটা বেঁচে ওঠে। জাভিয়ান পকেট থেকে ফোনটা বের করে দেখে একটা আননোন নাম্বার, তাই সে কলটা কেটে দেয়। কেটে দেওয়ার কয়েক সেকেন্ড পরে আবার ফোন আসে। অগত্যা ব্যক্তিটি বলে, ধরে দেখো কে ফোন দিয়েছে, হয়তো জরুরি তাই বারবার কল দিচ্ছে। আমি ততক্ষণে কাজটা করে আসছি। জাভিয়ান ফোনটা রিসিভ করতে করতে বলে, তুমি যাও, কাজটা করে আসো, আমি আসছি। কথাটা বলে জাভিয়ান ফোনটা কানে লাগিয়ে বাহিরে চলে যায়। তার যাওয়ার দিকে তাকিয়ে অগত্যা সেই ব্যক্তিটি একটা শয়তানি হাসি দিয়ে বলে, তুমি বললেও আমি আমার কাজ করব, আর না বললেও করব, কারণ আমাকে যে বাঁচতে হবে তার জন্য তাকে অসুস্থ হয়ে থাকবে এমন এভাবে সারাটা জীবন। আমি জানি তুমি যদি আমার আসল রূপ সম্পর্কে জেনে যাও তাহলে ওই দিন হবে আমার সেই দিন। তাই তো আমার এত কুমিরের কান্না, ভালো মানুষই দেখানো। কথাটা বলে অগত্যা ব্যক্তি রুম কাঁপিয়ে হাসতে থাকে। তার সেই হাসি বলে দিচ্ছে সে কতটা নিষ্ঠুর ও ভয়াবহ কর্মকাণ্ড করে চলেছে। জাভিয়ান ফোনটা রিসিভ করে বলে, হ্যালো, জাভিয়ান তালুকদার স্পিকিং। হু আর ইউ? আসসালামু আলাইকুম, আমি হানিয়া মির্জা, আপনার অপ্রিয় বউ বলছি। জাভিয়ান বেশ অবাক হয় হানিয়ার ফোন পেয়ে। সে বলে, তুমি আমার নাম্বার পেলে কোথা থেকে? আমি। আর নাম্বার চেষ্টা করলেই উপায় হয়, একটু চেষ্টা করলাম আর আপনার নাম্বার পেয়ে গেলাম। যাই হোক, কি করছেন? জাভিয়ান দাঁত কিরমিরিয়ে বলে, গরুর জন্য ঘাস কাটছি, খাবে? ওটা তো আপনার খাবার, আমি খাই কিভাবে বলে? জাভিয়ান তার তেরা কথার তেরা জবাব শুনে রাগে আহাম্মক বনে যায়। মেয়েটার কি সাহস বেড়েছে বাপের বাড়ি গিয়ে। সে বলে, তোমার মনে হচ্ছে না তুমি একটু বেশি সাহস দেখাচ্ছ বাপের বাড়ি গিয়ে? দিন শেষে কিন্তু তোমাকে আমার বাড়ি ফিরতে হবে, তখন কি হবে তুমি বুঝতে পারছো? কি আর হবে, মারবেন? এর চেয়ে বেশি আর কি করবেন? আর সাহসের কি দেখলাম? আপনি জিজ্ঞেস করলেন, আমি জবাব দিলাম। হানিয়ার এমন টপাটপ উত্তরগুলো জাভিয়ানের পছন্দ হলো না। তাই সে মনস্থির করলো ফোনটা কেটে দিবে। সে এক প্রকার ধমকেই বলল, রাখো তোমার ফোন আর তোমার আজে বাজে কথা, আমার তোমার মতো এত ফালতু টাইম নেই। কথাটা বলে জাভিয়ান কলটা কাটতে যাবে, তখনই হানিয়া তাড়াহুড়ো করে বলে, এই খবরদার কল কাটবেন না, তাহলে আমি এক্ষুনি বাবাকে ফোন দিয়ে বলবো আপনি আমাকে বকা দিয়েছেন আর বলেছেন আমাকে আর বাবার বাড়ি থেকে বাড়িতে নেবেন না। জাভিয়ান হানিয়ার এমন টাটকা মিথ্যা কথা শুনে হতভম্ব হয়ে যায়। ধরলাম সে একটু রুড ভাবে কথা বলেছে, সেটাকে বকা হিসেবে ধরা যায়, কিন্তু পরের কথাগুলো সে কখন বলল? সে অবাক হয়ে বলল, এক থাপ্পড় দিয়ে দাঁত সবগুলো ফেলে দিব মিথ্যাবাদী মেয়ে। এগুলো আমি কখন বললাম? বলেননি, কিন্তু আমি বাবাকে বলবো। জাভিয়ান রেগে বলে, তোমার জন্য বাবার কাছে একটা বকা খাই, কালই তোমার বাড়ি গিয়ে হাড়গোড় এক করে আসবো। হানিয়া হেসে দেয় তার এমন কথা শুনে। তার সাথে কি হম্বিতম্বি, আর বাবার কাছে মিনি বাড়ালো। কথাটা ভেবে হানিয়ার হাসি আরো বেড়ে যায়। অন্যদিকে হানিয়ার হাসির আওয়াজ শুনে জাভিনের উত্তপ্ত মস্তিষ্কের হুট করে শান্ত হয়ে যায়। সেখানে দেখা দেয় মুগ্ধতা। হানিয়া হেসে হেসেই বলে, বাবাকে বিদায় দেব দেখে ভয় পেলেন বুঝি? হানিয়ার কথায় জাভিয়ান তার মুগ্ধতার দুনিয়া থেকে বের হয়। সে গলায় গাম্ভীর্য এনে বলে, ভয় পাওয়ার কি আছে? শুধু শুধু মিথ্যা বললে কার না মেজাজ খারাপ হবে? আচ্ছা যান, মিথ্যা বলবো না, আর আপনার সাথে বেশি কথাও বাড়াবো না, কিন্তু এর বদলে আপনাকে একটা কথা দিতে হবে। পারবো না কোনো কথা টথা দিতে, রাখো তুমি। রাখেন, আমিও বাবাকে ফোনটা দিচ্ছি। জাভিয়ানের মেজাজ এখন ভীষণ খারাপ হয়। সে না পারতে বলে, আচ্ছা বলো, কি ফালতু কথা দিতে হবে? নিশ্চয়ই দামি কিছু চাইবে, যার কারণে আগে থেকেই কথা দিয়ে নিচ্ছ। জি না জনাব, বেশি কিছু চাইবো না, শুধু আমি যতদিন এ বাড়িতে আছি ততদিন আমি 3 বেলা করে ফোন দিব। আপনি শুধু নিজের মূল্যবান সময় থেকে 5 মিনিট আমাকে দেবেন। জাভিয়ান হানিয়ার এহেন আবদারে ভীষণ অবাক হয়।
সে আসলেই ভেবেছিল হানিয়া হয়তো দামি কিছু চাইবে, কিন্তু তার ধারণাকে মিথ্যা প্রমাণ করে সে খুবই নগণ্য একটা আবদার করলো। জাভিয়ান কোনো কথা বলছে না দেখে হানিয়া একটু আবেগী গলায় বলে, কথা দিন প্রতিদিন আমার জন্য এই 15 মিনিট ওকে। কথাটা বলেই জাভিয়ান কলটা কেটে দেয়। এদিকে হানিয়া তো খুশিতে পাগলি প্রায়। কেটেছে 5 দিন। এই 5 দিন বেশ ভালোই কেটেছে হানিয়ার। ও, আবরার আর এশা রাজশাহী ফিরে গেছে। আবরারের ছুটি শেষ, তাই তাদের চলে যেতে হয়েছে। জাভিয়ান মাত্রই তাদের একটা সাইট ভিজিট করে কেবিনে এসে বসেছে। বাবাকে নিজ থেকে সকল প্রকার কাজ থেকে বিরতি দিয়েছে। সেও নতুন, তাই সবটা বুঝে নিয়ে কাজ করতে তার উপর একটু চাপ পড়ছে। এই তো গতকালই নতুন একটা কোম্পানির সাথে একটা বড় ডিল সাইন করেছে, সেটারও আলাদা এক প্যারা। চেয়ারে গা এলিয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিল, তখনই ফোনটা শব্দে বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখে তার পরিচিত একজন। সে একটু অবাকই হয় এই সময় তার ফোন পেয়ে। জাভিয়ান ভাবে, এই সময় তো কখনো ফোন করে না সে, তাহলে কি তার কিছু হয়েছে? কথাটা ভেবেই জাভিয়ানের বুকটা ধক করে ওঠে। সে তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করে। ওপাশ থেকে কয়েকটা কথা শুনে, যা তাকে ভয় দেওয়ার জন্য যথেষ্ট। সে বলে, আমি কি এখন আসবো? আচ্ছা, কাল তাহলে একবার যাব আমি, খেয়াল রাখবেন তার। রাখছি। কথাটা বলে কলটা কেটে পুনরায় চেয়ারে হেলান দিয়ে বসে পড়ে। চোখ দুটো বন্ধ করে ভাবতে থাকে তার জীবনের কিছু সুখকর দিনের কথা। চোখের পাতায় ভেসে ওঠে এক পবিত্র মুখশ্রী, তার হাসি। মানুষটির কথা ভাবতে ভাবতে জাভিয়ানের বন্ধ চোখ জোড়া বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। তার এই ভাবনা চিন্তার মাঝে আবার ফোনটা বেজে ওঠে। এবার চোখ না খুলে ফোনটা রিসিভ করে কানে লাগায়। হ্যালো জাভিয়ান, শিকদা স্পিকিং। কে বলছিলেন? ওপাশ থেকে শোনাছে এক নারী কণ্ঠের হাসি। নারীটি বলে, এত তাড়াতাড়ি ভুলে গেলে জান? এই 3-4 দিনে আমার নাম্বারটা সেভ করতে পারলে না? বেশ ঢং করেই কথাগুলো বলে নারীটি। নারীটির কথাগুলো শুনে জাভিয়ানের মাথায় যেন আগুন চলে ওঠে। কয়েকদিন ধরে একজন বেহায়া রমণী তাকে ফোন দিয়ে এমন উত্ত্যক্ত করছে। কড়া ভাষায় কয়েকবার শাসিয়েছে আর নাম্বারও ব্লক করেছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আজ আবার ফোন দিয়েছে, তাও আবার জাভিয়ানের এমন বিক্ষিপ্ত মন মেজাজের সময়। জাভিয়ানের যেন আজ ধৈর্যের সকল বাঁধ ভেঙে যায়। সে ভীষণ ঠান্ডা গলায় বলে, আই সোয়ার, আর একদিন যদি তুই ফোন দিয়েছিস তোকে যেখান থেকে পারবো খুঁজে বের করে জিন্দা পুঁতে ফেলবো। যদি বাঁচতে চাস তাহলে আর ফোন দিবি না। কথাটা বলেই জাভিয়ান ফোনটা কেটে দিয়ে মোবাইলটা একটু দূরে ছুঁড়ে মারে টেবিলের উপর। আসলে ওই নারীটি ছিল বেহায়া এশার বেহায়া বান্ধবী লিজা। এশাই তাকে জাভিয়ানের নাম্বারটা দিয়েছিল এবং এতদিন সে জাভিয়ানকে ফোন দিয়ে বিরক্ত করেছিল। আর জাভিয়ানের এমন ঠান্ডা গলায় বলা কথাগুলো লিজাকে ভীষণ ভয় পাইয়ে দেয়। সেও ভাবে, না বাবা থাক, তাকে বিরক্ত করব না আর। পরে যদি সত্যি সত্যি কাজটা করে দেয়, তাছাড়া তার সে ক্ষমতাটা আছে, চাইলেই করতে পারে। লিজা মনে মনে তওবা কেটে শপথ করে আর কখনো জাভিয়ানকে ডিস্টার্ব করবে না। আধা ঘন্টা যেতে না যেতে আবার কল আসে জাভিয়ানের নাম্বারে। এবার জাভিয়ানের রাগ আকাশ ছুঁয়ে ফেলে। সে নাম্বারটা না দেখেই রিসিভ করতে বলতে থাকে, এই এত নির্লজ্জ মেয়ে কেন তুই? তোর মা তোকে কি খাইয়ে জন্ম দিয়েছে? এতবার মানা করা সত্ত্বেও ফোন দিচ্ছিস। এক বাপের জন্ম হলে আর জীবনেও আমাকে ফোন দিবি না। ফোন রাখ, স্লট কোথাকার। কথাটা বলে এবার জাভিয়ান ফোনটাকে ফ্লোরে ছুঁড়ে মারে নিজের সব শক্তি দিয়ে। ফলস্বরূপ ফোনটা কয়েক টুকরো হয়ে যায়, এখানে সেখানে পড়ে থাকে। অথচ সে জানতেই পারলো না কার রাগ কোথায় কাকে দেখালো। তার এমন খারাপ ব্যবহার যে একজনের নিষ্পাপ হৃদয়টাকে কতটা ক্ষতবিক্ষত করলো তা জাভিয়ানের অজানায় থেকে গেল। আজ সারাদিনে হানিয়ার ফোন না পেয়ে জাভিয়ান একটু অবাকই হয়েছে। সকালে অবশ্য একবার কথা হয়েছিল, কিন্তু তারপর সারাটা দিন আর কোনো কথা হয়নি। এ সকল কিছু শুয়ে শুয়ে ভাবছে আর হানিয়ার একটা পিক দেখছে। না চাইতেও মেয়েটার উপর আসক্ত হয়ে পড়ছে। এসব কিছু ভাবতে ভাবতে ক্লান্ত জাভিয়ান একসময় ঘুমিয়ে পড়ে। ঘুমায় না হানিয়া। সে তো তার রুমের বড় জানালার কাছে বসে গ্রিলে মাথা ঠেকিয়ে অশ্রু বিসর্জন দিতে ব্যস্ত।
ভাবছে দুপুরে সাইবেনের বলা সেই কথাগুলো। আজ হুট করে হানিয়ার এক্সামের রেজাল্ট দেয়। সে ফার্স্ট ক্লাস পেয়েছে, এমনকি ডিপার্টমেন্টে টপ করেছে। রেজাল্ট দেখে সবার প্রথমে ফোন লাগায় জাভিয়ানকে, কিন্তু সে কিছু বলার আগেই জাভিয়ান তার বিষাক্ত কথার বান দিয়ে তাকে খুব বাজেভাবে ক্ষত বিক্ষত করে দেয়। কিভাবে? আসলে লিজার পর যে ফোনটা এসেছিল জাভিয়ানের নাম্বারে, ওটা হানিয়াই করেছিল। আর জাভিয়ানের ওই বাজে কথাগুলো শিকার হয় হানিয়া। তারপর থেকে নিচের রুমের দর দিয়ে অশ্রুপাত করছে হানিয়া। বর্তমান হানিয়া আকাশের দিকে তাকিয়ে ভাবতে থাকে, হে রহমানুর রহিম, আমি কি কোনোদিন আমার স্বামীর ভালোবাসা পাবো না? কখনো সুখের মুখ দেখবো না? কথাগুলো ভাবতে ভাবতে আবারও তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সকালে ডাইনিং টেবিলে নাস্তা করার জন্য উপস্থিত হয় মিস্টার মির্জা, হানিয়া, সোনিয়া এবং তাদের মা। তা নাস্তা করার এক পর্যায়ে হানিয়ার বাবা মির্জা বলেন, হানিয়া, অনেক দিনই হলো এ বাড়িতে তোমার আসার, এখন বোধহয় তোমারও বাড়ি ফিরে যাওয়া উচিত। মিস্টার মির্জা এমন কথায় উপস্থিত বাকি তিনজনের খাওয়া থেমে যায়। সোনিয়া আর মিসেস মির্জা আর চোখে একবার হানিয়ার দিকে তাকাচ্ছে, তো একবার মিস্টার মির্জার দিকে তাকাচ্ছে। মিস্টার মির্জাও হানিয়ার দিকে তাকিয়ে আছে উত্তর শোনার আশায়। সকলে তার দিকে তাকিয়ে থাকলেও সে একদমই শান্ত হয়ে নিজের প্লেটের দিকে তাকিয়ে আছে। হানিয়ার থেকে তেমন কোনো উত্তর না পেয়ে মিস্টার মির্জা পুনরায় বলেন, কিছু বলেছি, আশা করি শুনতে পেরেছো। মিসেস মির্জা বুঝতে পারেন তার হাজবেন্ড রেগে যাচ্ছেন। অবস্থা খারাপের দিকে যাওয়ার আগেই সে বলে ওঠে, খাবারের সময় চারুন না, খাওয়া শেষ হোক তারপর। মিসেস মির্জা তার পুরো কথা শেষ করার আগেই হানিয়ার কিছু কথা শোনা যায়। সে বলে, আপনি না বললেও আজই চলে যেতাম, সব গুছিয়ে রেখেছি। খাওয়া শেষ হওয়ার পর জানাতে চেয়েছিলাম, তার আগেই। মেয়ের এহেন কথায় মিসেস মির্জার চোখ ভরে যায়। হানিয়ার মুখে আর খাবার ওঠে না, চুপ করে বসে থাকে। মিস্টার মির্জা বলেন, বাবা মা কখনো সন্তানের ভালো ছাড়া খারাপ চায় না। এখন হয়তো আমার কাজগুলো তোমার ভালো লাগছে না, কিন্তু দেখো, একদিন তুমি আমায় কৃতজ্ঞতা জানাবে আমার এই সকল কাজের জন্য। কথাগুলো বলে মিস্টার মির্জা উঠে যান টেবিল ছেড়ে। হানিয়াও সে উঠে যাওয়ার কয়েক মিনিট পরেই খাবারের টেবিল ছাড়ে। থেকে যায় শুধু সোনিয়া আর মিসেস মির্জা। হানিয়া তালুকদার বাড়িতে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। দুপুরে খাবার না খাইয়ে তার মা কিছুতেই মেয়েকে ছাড়বেন না, এর জন্য রওনা হতে হতে বিকেল হয়ে গিয়েছিল। তার উপর ঢাকার শহরের জ্যাম তো আছেই, তাই তো এত দেরি হলো। এবারের কেউ জানে না হানিয়া আসবেছে। কলিং বেল দেওয়ার মিনিট দুয়েক পর মনি এসে দরজা খুলে। হানিয়া দরজায় দাঁড়িয়ে তাকে জড়িয়ে ধরে। মনে ভীষণ অবাক হয়, সেই সাথে খুশিও হয়। হানিয়া মনিকে জড়িয়ে ধরে বলে, কেমন চমকে দিলাম মনি? মনি হেসে দিয়ে বলে, ভীষণ চমকে দিয়েছিস বাজে মেয়ে। তুই যে আজ আসবি তা একবার বললি না কেন? মনি হানিয়াকে নিচের থেকে ছাড়িয়ে তার কান আলতো করে টেনে দিয়ে বলে, সত্যি করে বল তো, আমাকে চমকে দেওয়ার জন্য না জানিয়ে এসেছিস নাকি তোর অনিকে? হানিয়া নিচের কানে হাত দিয়ে দাঁত বের করে হেসে বলে, শুধু শুধু কি তোমার চুলে পাক ধরেছে? তুমি বুঝবে না, তাহলে কে বুঝবে আমার মনের কথা? ওরে দুষ্ট মেয়ে, দাঁড়া তো, আজ তোর হচ্ছে। মনি তাকে চাপড় মারতে গেলে হানিয়া আবার তাকে জড়িয়ে ধরে। তারপর দুজনই হেসে দেয়। তাদের কথার হাসাহাসির আওয়াজে রুম থেকে বের হয়ে আসেন আরসাল তালুকদার আর শায়লা তালুকদার। আরসাল তালুকদার মনিকে জিজ্ঞাসা করে, কে এসেছে রোজ? মনি হানিয়াকে ভেতরে নিয়ে এসে বলে, তুমি দেখো ভাই কে এসেছে। কথাটা বলে হানিয়াকে তাদের কাছে নিয়ে যায়। আরসাল তালুকদার হানিয়াকে দেখে ভীষণ খুশি হয়। অন্যদিকে শায়লা তালুকদারের মুখটা বিরক্তিতে ছেয়ে যায়। হানিয়া তাদের উদ্দেশ্যে বলে, আসসালামু আলাইকুম বাবা আম্মা, আপনারা কেমন আছেন? আরসাল তালুকদার হাসি মুখে তার সালামের জবাব নিয়ে বলে, আলহামদুলিল্লাহ মা, আমরা ভালো ছিলাম, আর এখন তো তোকে দেখে আরও ভালো হয়ে গেছি। তোকে ভীষণ মিস করছিলাম। এখন এসে গিয়েছিস, বাড়িটাও খুশিতে ভরে উঠেছে।
আরসাল তালুকদার হানিয়ার মাথায় স্নেহের হাত রেখে কথাগুলো বলেন। হানিয়া শায়লা তালুকদারের সামনে গিয়ে বলে, আম্মা কেমন আছেন? শায়লা তালুকদারের মুখ বেঁকিয়ে বলে, দেখতেই তো পারছো সুস্থ সবল দাঁড়িয়ে আছি, তাহলে বারবার জিজ্ঞেস করার কি আছে? বাপের বাড়ি গিয়ে চোখের মাথা খেয়ে এসেছো নাকি? শায়লা তালুকদারের এমন কটু কথায় মুহূর্তে হানিয়ার হাসি হাসি মুখটা চুপসে যায়। আরসাল তালুকদার আর রোজি বেগমের কথাগুলো শুনে মনটা ভারী হয়ে যায়। আরসাল তালুকদার হানিয়াকে বলে, ওর কথায় কিছু মনে করো না তো মা, তুমি তোমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। জাভিয়ান আজ দেখলেই তাড়াতাড়ি এসে পড়েছে, যাও রুমে যাও। শ্বশুরের কথা শুনে মুহূর্তেই হানিয়ার মনটা ভালো হয়ে যায়। ভাগ্য দেখি আজ তার প্রতি একটু বেশি সদয়, বেশি খুশি মনে হয় হানিয়া রুমে প্রবেশ করে। সে জাভিয়ানকে একটু চমকিয়ে দিবে ভেবে না জানিয়েই চলে এসেছে, কিন্তু এখানে এসে সে নিচেই চমকে যায়, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে দরজায়। মন থেকে একটা কথা আসছে, সুখ, তুমি কেন এত অলিক বস্তু? এই হানিয়া কি কখনোই তোমার ছোঁয়া পাবে না? সব নারী তার পাশে অন্য নারীর ছায়াটা পর্যন্ত সহ্য করতে পারে না, সেখানে হানিয়াকে দেখতে হচ্ছে তার অনুপস্থিতিতে তার স্বামী অন্য এক বেগানা নারীর কোলে মাথা দিয়ে শুয়ে আছে। এই যে কষ্টের আর কিছু আছে? হানিয়া কাঁপা কাঁপা পায়ে রুমে প্রবেশ করে। সোহা আবারও এসেছে। নিচে তো কেউ তাকে কিছু বলল না। একটু ভালোভাবে খেয়াল করে দেখে সোহার কোলের উপর মাথা দিয়ে ঘুমিয়ে আছে, আর কপালের ডান পাশে ছোট্ট একটা ব্যান্ডেজ লাগানো। কি হয়েছে লোকটার? ব্যথা পেল কিভাবে? মুহূর্তে হানিয়ার চিত্ত চঞ্চল হয়ে ওঠে। লাগেজটা ছেড়ে তাড়াতাড়ি এসে জাবিয়ানের পাশে বসে। বেডে কারো উপস্থিত টের পেয়ে সোহা চোখ খুলে তাকায়, যে কিনা এতক্ষণ হার্ডবোর্ডের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে গান শুনছিল। তাই হানিয়া যে রুমে প্রবেশ করেছে তা সে দেখেনি। হানিয়া জাবিয়ানের পাশে বসে হাতে আলতো জাবিয়ানের ব্যান্ডেজটার জায়গায় ছুঁয়ে দেয়। চোখ দুটো তার অশ্রুর কণায় পরিপূর্ণ। কি একটা ভেবে জাবিয়ানের মাথার পাশের বালিশটা ঠিক করে রাখে। তারপর আলতো হাতে জাবিয়ানের মাথাটা উঁচু করে সেখানে শুয়ে দেয়। সোহা তার কাছে বাধা দিতে গেলে হানিয়া তার দিকে এমনভাবে তাকায় যে সোহার ভেতরের বাহির দুটোই কেঁপে ওঠে। জাবিয়ানকে বালিশে শুয়ে দেওয়ার পর হানিয়া সোহার দিকে তাকিয়ে বলে, তোমাকে ধন্যবাদ ননদিনী, আমার অনুপস্থিতিতে তোমার ভাইয়ের খেয়াল রাখার জন্য। এখন তুমি যেতে পারো, আমি আছি ওনার পাশে। প্রথমত জাবিয়ানকে তার কোলের উপর থেকে সরিয়ে দিয়েছে, দ্বিতীয়ত জাবিয়ানকে তার ভাই বানিয়ে দিয়েছে হানিয়া। এই দুটো কাজে সোহার মাথায় আগুন ধরাতে যথেষ্ট। তার উপর আবার বলছে ঘর থেকে বের হয়ে যেতে। এটা যেন আগুনে ঘি ঢালার কাজ করলো। সোহা বসা থেকে উঠে দাঁড়ায় প্রচন্ড রাগ নিয়ে। হানিয়ার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে তর্জনী আঙুল উঁচিয়ে হানিয়াকে বলে, আসার পর থেকে তোমার একের পর এক কাজ আমাকে দেখে বিস্ময়কে আকাশ ছুঁয়ে দিচ্ছে। তোমার সাহস হয় কি করে জাভিয়ানের মাথা আমার কোল থেকে সরানোর? তার উপর তাকে আমার ভাই বলছো? সাহস হয় কি করে তোমার? তুমি জানো ওর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল? হানিয়া তার এমন কথায় সম্মান পরিমাণেও রাগ করে না, বরং একটা চমৎকার হাসি দিয়ে বলে, বিয়ে হওয়ার কথা ছিল হয়তো নি, হয়েছে আমার সাথে। যার সাথে হওয়ার কথা সেই তার সাথেই হয়েছে। আর আভিয়ান কি বয়সে তোমার থেকে গুণে গুণে 11 বছরের বড়। এরপর থেকে যদি ওনার নাম ধরে ডাকতে শুনেছি, এমন এক চাপড় দিব না নিজের নামও ভুলে যাবে। আমার অসহায় রূপ দেখেছ, আমার রুদ্রাণী রূপ দেখাতে বাধ্য করো না, কেঁদে কুল পাবে না। সোহা হানিয়ার কথায় শুনে হা হয়ে যায়। কি তেজ কথাগুলোর! শান্তস্বরে বলা কথাগুলো গায়ে কাটা দিয়ে দিচ্ছে। অজানা এক ভয়ে আপনা আপনি সোহার উঁচু করে রাখা আঙুলটা নিচে নেমে যায়। হানিয়া এবার গলায় কিছুটা গাম্ভীর্য নিয়ে বলে, আমি 1 থেকে 3 গোনার আগে যেন তোমাকে রুমের বাইরে দেখি, না হলে আমি যদি বের করি তাহলে তোমার জন্য কিন্তু ভালো হবে না। সোহার আগে হিসিয়ে বলে, বেশি বার বেড়েছো তুমি। আমায় এই রুম থেকে আজ বের করে দিলে না, খুব শীঘ্রই আমি হব এই ঘরের মালকিন, আর তুমি থাকবে আমার জায়গায়। তা তো সময়ই বলে দেবে।
এবার বের হও। ইউ সোহা তেড়ে হানিয়ার দিকে আসতে চাইলে হানিয়া হাত দেখিয়ে থামিয়ে দেয়। 2। সোহা বুঝতে পারে না যে উপায় নেই, তাই ধূপধাপ পা ফেলে বের হয়ে যায় রুম থেকে। তার চলে যাওয়ার দিকে তাকিয়ে হানিয়া একটা বাঁকা হাসি দেয়। সে ঠিক করেছে এবার থেকে আর মুখ বুজে সব সহ্য করবে না, অন্যায়ের প্রতিবাদ করবে। নিজ যোগ্যতা বলে আদায় করে নিবে জাবিয়ান আর তার শাশুড়ির ভালোবাসা। তারপর গুছিয়ে সংসার করবে ওই নিষ্ঠুর লোকটার সাথে। জাবিয়ানের কথা মনে পড়তেই ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকায়। মুখটা কেমন শুকনো লাগছে তার। ধীর পায়ে হেঁটে গিয়ে জাবিয়ানের শিওরে বসে পড়ে। হাতটা এগিয়ে নিয়ে রাখে জাবিয়ানের চুলের ভাঁজে। কিছুক্ষণ হাত বুলিয়ে দেয় মাথায়, তারপর মুখ নামিয়ে এনে আলতোভাবে নিচে ঠোঁট ছুঁয়ে দেয় জাবিয়ানের গম্ভীর মুখটায়। কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যান বর সাহেব। কথাটা বলে উঠে দাঁড়ায় সে। মন বলে ওঠে তার ফ্রেশ হওয়া উচিত। লাগেজ থেকে এক সেট পোশাক নিয়ে চলে যায় ওয়াশরুমে। হানিয়া ওয়াশরুমের দরজা বন্ধ করার পরপরই ঘুমন্ত সেই পুরুষটির ঠোঁটে এক ছিলেতে হাসি দেখা দেয়। আসলেই কি সে ঘুমিয়ে নাকি ঘুমের ভান ধরে আছে, বোঝা যায় না তা। জাবিয়ানের রুম থেকে বের হয়ে সুহা নিজের রুমে চলে এসেছে আর রাগে হাঁসফাঁস করছে। আজকের মতো এমন অপমান সে তার এই জীবনে আর দুবার হয়নি। রাগে নিচের মাথার চুল নিচেই খামছে ধরে। তার এই সকল কর্মকাণ্ডের মধ্যেই সেখানে উপস্থিত হয় মিসেস তালুকদার অর্থাৎ জাভিয়ানের মা। ভাগ্নিকে এমন করে বসে থাকতে দেখি হন্তদন্ত হয়ে তার পাশে এসে বসে, ন্যাকামি করে বলে, কি হয়েছে মামুনি? এমন নিজের চুল খামচে ধরে বসে আছো কেন? সোহাকে তার বাবার পর সবচেয়ে বেশি আশকারা দেয়ছে সে ব্যক্তিটি, সে হলো এই শায়লা তালুকদার। এই দুইজনের কারণে মেয়েটা এই বয়সে এসে বিগড়ে গেছে। সোহা তার খালা মনিকে দেখে এবার কেঁদেই দেয়। শায়লা তালুকদার নিচের বুকের সাথে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে মা, বলো আমাকে। কেউ কি কিছু বলেছে তোমাকে? সোহা কান্না করতে করতে বলে, শুধু কিছু বলিনি, প্রচণ্ড অপমানও করেছে। শায়লা তালুকদার তো এই কথা শুনে ভীষণ রেগে যান। সে বলেন, কার এত সাহস আমার বাড়িতে আমার সোহাকে অপমান করে? আজ এর একটা হ্যাস্ত ন্যস্ত না করে আমি খাবার খাবো না। তুই বল মা, কে তোকে অপমান করেছে? তারপর দেখ তাকে কি করি আমি। হানিয়া ভাবি করেছে অপমান খালামণি। কি? ওর এত সাহস? কি বলেছে তোকে? আসলে খালামণি, বিকেলে তুমি তো এসে আমাকে বললে জাবিয়ানের নাকি মাথা ব্যথা করছে, আমি যেন তার রুমে গিয়ে তার মাথা টিপে দেই। তো আমি গেলাম তার রুমে। জাবিয়ান শুরুতে আমাকে মানা করে দেয়, তারপর অনেক রিকোয়েস্ট করার পর সে রাজি হয়। কিন্তু জাবিয়ান আমাকে বলে দেয় যে সে ঘুমানোর পর যাতে আমি নিজের রুমে চলে আসি। আমি জাবিয়ানের মাথা টিপে দেওয়ার কিছুক্ষণ পরেই সে ঘুমিয়ে পড়ে আমার কোলেই, কিন্তু আমি আসি না নিজের রুমে। এই ভেবে যদি তার মাথা আমার কোল থেকে সরাতে গেলে যদি তার কাঁচা ঘুমটা ভেঙে যায়, তাই আমি তার রুমেই বসেছিলাম। তখন হঠাৎ করে হানিয়া ভাবি এসে পড়ে। এসে আমাকে জানোই তাই বলে অপমান করতে শুরু করে। আমি নাকি জাবিয়ান ভাইয়াকে ফুসলানোর চেষ্টা করছি। এমন আরো অনেক সত্য মিথ্যা কথা বলে শায়লা তালুকদারের কাছে হানিয়ার নামে বিচার দেয় সোহা। শায়লা বেগম তো এমনিতেই হানিয়াকে দেখতে পারেন না, তার উপর প্রিয় ভাগ্নির অপমান শুনে তার মন আরো বেশি উঠে ভরে ওঠে। সে সব শুনে রেগে যায়। সে বলে, কি? ওই ছোট লোকটার এত সাহস তোকে এমনভাবে অপমান করেছে? দাঁড়া, আজ ওর একদিন কি আমার একদিন। আজই তোর আঙ্কেলের কাছে আমি ওর নামে নালিশ করব। সে যতক্ষণ না এর যথোপযুক্ত বিচার করছেন ততক্ষণ পর্যন্ত তার সাথে আমার কোনো কথা নেই। সোহা একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলে, তাহলে খালামুনি, তুমি সঠিক বিচারের আশা ছেড়ে দাও। তুমি জানো না আঙ্কেল আমাকে কতটা অপছন্দ করেন আর হানিয়া ভাবিকে কতটা পছন্দ করেন। আমি তো জানি আঙ্কেল আমাকে কতটা পছন্দ করেন, যার কারণে আমার আর জাবিয়ান ভাইয়ার বিয়েটাও হতে দিলেন না। শায়লা বেগম ভেবে দেখলেন সোহা মিথ্যা বলছে না।
শায়লা বেগম ভেবে দেখলেন সুহা মিথ্যে বলছে না। শায়লা বেগমকে একমনে ভাবতে দেখে সুহা বুঝতে পারে তার ইমোশনাল ব্ল্যাকমেল কাজে দিচ্ছে। সে আরেকটু মিথ্যামিথ্যে চোখের পানি ফেলে বলে, থাক, বাদ দাও খালামণি, আমি কাল বাসায় চলে যাব। এখানে থাকলে আমাকে হয়তো আর অপমানিত হতে হবে। আমি না হয় তোমার মুখ দেখে সব অপমান সহ্য করে নিয়ে যাব, কিন্তু বাবা বাবা যদি একবার এসব কথা জানতে, তাহলে ভীষণ কষ্ট পাবে। হয়তো সে আর কখনোই তোমাকে এ বাড়িতে আসতে দিবে না। আমি তো আর জেনে বুঝে বাবাকে কষ্ট দিতে পারি না, তাই আমি কালই চলে যাব। শায়লা বেগম তৎক্ষণাৎ সুহাকে নিজের সাথে জড়িয়ে ধরে বলে, কোথাও যাবি না তুই, এটা আমার বাড়ি। আমার বাড়িতে আমারই ভাগ্নি নাকি অপমানিত হয়ে চলে যাবে, আর এটা আমি এত সহজে মেনে নেব? কখনোই না। তোর আঙ্কেলের কথা বাদ দিলাম, আমি জাভিয়ানকেই বলবো তার বউয়ের এমন দুঃসাহসের কথা। জাভিয়ান আর যাই হোক আমার কথা ফেলবে না। আজকে তুই যতটা না চোখের পানি ফেললি, কাল এর দ্বিগুণ পানি হানিয়ার চোখ থেকে ঝরবে। এটা আমার প্রমিস তোর কাছে, শোনা। সোহাকে নিচের বুকের সাথে জড়িয়ে ধরে কথাগুলো বলেন শায়লা বেগম। সোহা তার কথার কোনো প্রত্যুত্তর করে না। শায়লা বেগমের বুকে মাথা রেখেই একটা শয়তানি হাসি দেয়। কিছুটা অস্বস্তি বোধের কারণে জাভেনের ঘুমটা ভেঙে যায়। সে শুয়ে থেকে হাতড়িয়ে নিজের ফোনটা খুঁজে বের করে সময় দেখে নেয়। রাত তখন 2:45। রুমের মধ্যে কেউ চলাফেরা করছে বুঝতে পেরে জাভিয়ান শোয়া থেকে উঠে বসে। দেখে হানিয়া নামাজের হিজাব খুলেছে। তার মানে প্রশ্ন জাগে, এত রাতে হানিয়া না ঘুমিয়ে কি করছে? নিচের কৌতূহলকে না দমিয়ে সে হানিয়াকে জিজ্ঞেসই করে ফেলে, হানি, এত রাতে না ঘুমিয়ে কি করছো? হঠাৎই জাভিয়ানের গম্ভীর গলার আওয়াজ শুনে হানিয়া কিছুটা চমকে যায়। কয়েক সেকেন্ড পর সময় নিয়ে নিচেকে ধাতস্থ করে, তারপর পা চালিয়ে জাভিয়ানের কাছে এসে পড়ে। কি হয়েছে আপনার? ঘুম থেকে উঠলেন কেন হঠাৎ? খারাপ লাগছে কোথাও? ক্ষুধা লেগেছে? খাবার আনি? নিচের প্রশ্নের বদলে পাল্টা প্রশ্ন শুনলে কেমন সে মেজাজ গরম হয় রে ভাই। ঠিক এখন যেমনটা হচ্ছে জাভিয়ানের। সে করলো একটা প্রশ্ন, তার তো জবাবই দিল না, উল্টো তাকে ফিরতি কথাগুলো প্রশ্ন করে মাথা খেয়ে ফেলছে। সে ভীষণ বিরক্তি নিয়ে বলে, মেয়ে, তোমাকে একটা প্রশ্ন করেছি, তার জবাব না দিয়ে তুমি কতগুলো প্রশ্ন করলে? স্টুপিড কোথাকার, যা জিজ্ঞেস করেছি তার জবাব দাও। হানিয়া নিচের ভুলটা বুঝে জাভিয়ানের আড়ালেই জিভ কাটে, তারপর বলে, নামাজ পড়ছিলাম। জাভিয়ান বলে, ও, তা শেষ হয়েছে তোমার নামাজ? জি, আপনার কিছু লাগবে? রাতে তো ডিনার করেননি, আনি এখন কিছু? খাবারের কথা শুনে ইতিমধ্যে জাভিয়ানের পেট জানান দিচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে তার পেটে কিছুই পড়েনি, এখন না খেলেই নয়, কিন্তু মাথাটাও চিনচিনিয়ে ব্যথা করছে। নিজ হাতে খেতে ইচ্ছে করছে না, তাই সে বলে, মাথার ব্যথাটা এখনো আছে, ক্ষুধা থাকলেও খেতে ইচ্ছে করছে না। তা বললে তো হবে না, কিছু খেয়ে মেডিসিন নিয়ে তারপর আবার ঘুমিয়েন। আপনি উঠে ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার গরম করে আনছি। কথাটা বলেই হানিয়া তাড়াতাড়ি করে চলে যায়। লোকটা সে কখন থেকে না খেয়ে আছে। হানিয়ার ভেতরটা অস্থির হয়ে আছে। জাভিয়ানকে না খাওয়ানো পর্যন্ত এই অস্থিরতা যাবে না। অন্যদিকে জাভিয়ান তার যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ায়। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। জাভিয়ান ফ্রেশ হয়ে আসার মিনিট দুয়েক পরেই হানিয়া খাবার প্লেট নিয়ে রুমে ঢুকে। তারপর সোফায় বসে থাকা জাভিয়ানের সামনে গিয়ে তার দিকে প্লেটটা এগিয়ে দিয়ে বলে, একদম অল্প করে এনেছি, শুরু করুন। জাভিয়ান একবার অসহায় চোখে প্লেটের দিকে তাকায় তো একবার হানিয়ার দিকে, তারপর করুণ কণ্ঠে বলে, তুমি খাইয়ে দাও না হানি। এত ইনোসেন্ট করে কথাটা বলে জাভিয়ান যে হানিয়া চাইলেও তাকে মানা করতে পারবে না। সে হাত নিচের দিকে ধুয়ে এসেছিল। ভাতের সাথে তরকারি মাখাতে মাখাতে হানিয়া মনে মনে ভাবে, একটু কিছু হলেই বাবু হয়ে যায়। খাইয়ে সেবা করে তারপর সুস্থ করে তোলা লাগে। সুস্থ হওয়ার পর আবার আমার উপরেই ছুরি ঘোরায়।
আর একবার আমায় মারতে আসিস বেটা শয়তান, এমন এক বাড়ি মারবো তারপর তুই বিছানায় শুয়ে থাকবি, আমি তোর ওপর ছুরি ঘুরাবো। হানিয়া আস্তে ধীরে জাভিয়ানকে খাইয়ে দেয়। তারপর একটা মাথা ব্যথার ওষুধ খাইয়ে দিয়ে শুতে বলে নিচে চলে যায় এটু প্লেট রাখতে। জাভিয়ান শোয় না, থম মেরে বসে থাকে। মনটা চলছে, কেউ যদি মাথায় একটু হাত বুলিয়ে দিত। আরে কাউকে লাগবে কেন, তার একজন গুণবতী বউ আছে না, সেই তো যথেষ্ট। কথাটা মনে হতে জাভিয়ানের ঠোঁটের কোণে এক চিলেতে হাসির দেখা দেয়। হানিয়ার পদশব্দ শুনে বুঝতে পারে সে আসছে, তাই জাভিয়ান তাড়াতাড়ি করে নিচের হাসি আড়াল করে আগের মতো গম্ভীর মুখ করে বসে থাকে। হানিয়া জাভিয়ানকে না শুতে দেখে তার কাছে এগিয়ে এসে বলে, কি হলো, শুয়ে পড়ছেন না কেন? কোনো কিছু লাগবে? জাভিয়ান গম্ভীর মুখে বলে, কি লাগবে বলেন, আমি এনে দিচ্ছি। তোমাকে লাগবে। জাভিয়ানের এই ছোট্ট কথাই যেন হানিয়ার শ্বাস আটকে দেওয়ার জন্য যথেষ্ট। সে বড় বড় চোখ করে বলে, আমাকে লাগবে মানে? মানে তুমি আমার পাশে বসে আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও। আমার একবার ঘুম ভেঙে গেলে সহজে ঘুম আসে না, তাই আর কি। ও আমি তো কি না কি ভেবেছিলাম। লাস্টের কথাটা হানিয়া একটু আস্তেই বলে, তাও জাভিয়ান শুনে ফেলে, কিন্তু কিছু বলে না। হানিয়া ড্রিম লাইট চালিয়ে দিয়ে এসে জাভিয়ানের মাথার কাছে এসে বসে। তারপর আলতো হাতে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। জাভিয়ানের ভীষণ ভালো লাগে। ঘুম আসবে আসবে এমন সময় তার অবচেতন মন বলে ওঠে, তুই তো ভীষণ স্বার্থপর জাভিয়ান, শুধু নিজেরটাই ভাবলি, মেয়েটার কথা একবারও ভাবলি না। এত রাতে তোকে খাবার গরম করে খাইয়ে দিল, কই মেয়েটাকে এখন একটু ঘুমাতে দিবি, তা না নিজের স্বস্তির জন্য এখনো বসিয়ে রেখেছিস। আর একটু পরই তো সকাল হয়ে যাবে, তারপর তো আবার গাদার খাটুনি খাটতে হবে তাকে। একটু রহম কি করতে মন চায় না? তার উপর তোর আগে তো এমন ছিলি না তুই। কথাগুলো মনে পড়তে জাভিয়ান ফট করে চোখ খুলে তাকায়। হানিয়া এক মনে জাভিয়ানের দিকেই তাকিয়েছিল, তাই তার এমন করে চোখ খোলা সে সহজেই দেখতে পায়। সে জিজ্ঞাসা করে, কি হয়েছে আবার, চোখ খুলেন কেন? কিছু না, তুমি যাও ঘুমাও, একটু পরই তো সকাল হয়ে যাবে। তুমি তো ঘুমাতেই পারলে না আমার জন্য। হানিয়া হালকা হেসে বলে, বাহ, আজকাল দেখি আমায় নিয়েও ভাবেন, এত ভাবতে হবে না। আপনি ঘুমান, এমনিতেও একটু পর ফজরের আজান দিয়ে দেবে। এখন ঘুমালে নামাজটা মিস হওয়ার সম্ভাবনা 90%, তাই এখন আমি এমনিতেও ঘুমাবো না। শুনো মেয়ে, আমি তোমাকে নিয়ে এক বিন্দু ভাবছি না। ভাবছি তুমি অসুস্থ হয়ে গেলে আমার টর্চারগুলো কার উপর করব, এটা নিয়ে। জাভিয়ানের কথাটা হানিয়ার বুকে ভীষণ আঘাত করে। চোখে হালকা পানিও এসে পড়েছে, কিন্তু পর্যাপ্ত আলো না থাকায় জাভিয়ান তা দেখতে পায় না। হানিয়া নিচেকে সামলে বলে, তাই বুঝি? তাছাড়া আর কি। আচ্ছা, যখন আমি থাকবো না তখন কাকে করবেন এই টর্চারগুলো? কই যাবে তুমি? আর যদি কোনোদিন চলেও যাও, তাহলে তোমার পরে যে আমার বউ হবে তাকে আমি অনেক ভালোবাসবো। তাকে জীবনে কখনো দুঃখ কষ্ট কি তা বুঝতে দিব না। তার জীবনটা সুখে ভরে তুলবো আমি ইনশাআল্লাহ। কোনো মেয়েকে এটা মেনে নিতে পারবে তার স্বামী তার উপস্থিতিতে অন্য একজনকে নিয়ে সুখে থাকার স্বপ্ন দেখছে, তাও আবার তার চোখে মুখে লেপ্টে আছে প্রচন্ড মুগ্ধতা? আমার মতে উত্তর হবে না। জাভিয়ান কথা আর তার চোখে মুখে মুগ্ধতা হানিয়াকে ভীষণ পীড়া দিচ্ছে। বুক ফেটে কান্না আসছে, কিন্তু তার কপাল এতটাই খারাপ সে কাঁদতে পারছে না। আমি একটু ওয়াশরুম থেকে আসছি, আপনি ঘুমান। কথাটা বলেই হানিয়া দ্রুত পা চালিয়ে ওয়াশরুমে চলে যায়। জাভিয়ান আর কিছু না ভেবে ঘুমানোর চেষ্টা করে, কিছু সময় পর ঘুমিয়েও পড়ে। অথচ সে জানতেই পারল না তার কথার বাণী ক্ষত বিক্ষত হয়ে আরেকজন মানুষ না ঘুমিয়ে নিচের অশ্রু বিসর্জন দিয়েই বাকি রাতটা পার করে ফেলেছে। সকালে উঠে যথারীতি হানিয়া তার সকল কাজগুলো করতে থাকে। তাকে হাতে হাতে সাহায্য করে রোজি বেগম আর কুলসুম। কুলসুম হলো তাদের বাসার কাজ করা 16 বছর বয়সী মেয়ে। তাকে জাভিয়ানের বাবা তার গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছে। মেয়েটা এতিম কিনা, তাই তাদের সাথেই থাকে। হানিয়া ব্রেকফাস্ট তৈরি করে তা সুন্দরভাবে টেবিলে সাজাতে সকলে এসে টেবিলে উপস্থিত হয়। সোহা এসে জাভিয়ানের পাশের চেয়ারটায় বসে পড়ে।